হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে অনেক খিদে পেয়ে গিয়েছে, তাই ভাবলাম নাস্তাটা খেয়ে নিই। আর নাস্তায় ছিল সেমাই, সাথে এনেছি পরোটা, চা, এগুলো তো আছেই, দই, মিষ্টি কিন্তু আমার ঘরে অনেক আছে, কিন্তু মিষ্টি খাওয়াই হয় না। আসলে মিষ্টি খেতে আমার অত একটা ভালো লাগে না, তবে দইটা আমার খুব পছন্দ। সকালে নাস্তা খাওয়ার পরে ভাবলাম ঘরের হাতের যে কাজগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিই। খাটের উপরে দেখো কত কাপড়, কারণ ওয়াশিং মেশিনে আমি এখন দুবেলা করে কাপড় দিচ্ছি। ওয়াশিং মেশিনের উপরে প্রচুর কাপড় জমে গেছে, তো দেখা যায় একবার করে বারান্দায় মেলে দিয়ে আর একবার ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু অনেকগুলো কাপড় হয়ে গেছে, তো এগুলো এখন আমি ভাঁজ করব, এরপর যার যার জায়গা মতো রাখবো। তারপর ঘরটা এখন একটু গুছিয়ে নিই। প্রতিদিনই আসলে এই কাজকর্মগুলো কিন্তু আমাদের করতে হয়, কিন্তু সবসময় তো একসাথে দেখানো সম্ভব না, তাই আমি একদিন করে ঘরগুলো পরিষ্কার গোছানো একটু দেখাই। তো ওয়ার্ড্রোপের উপরে কিন্তু অনেক কিছু ছিল, যেগুলো প্রয়োজনীয়, যেগুলো অপ্রয়োজনীয়, তো সেই জিনিসগুলো একটু সরিয়ে নিলাম। আসলে এমন কিছু জিনিস থাকে মনে হয় যে এগুলো কাজে লাগবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় আর লাগে না। তাই আজকে আর কি ওয়ার্ড্রোপের উপরে যা ছিল সব সাফাই করে ফেলে দিলাম। আর এই যে দেখো, আমার মেয়ের যেহেতু সামনে ও ম্যাট্রিক পরীক্ষা দিবে, ওর এখানে শিট সেখানে শিট, মানে জায়গায় জায়গায় পেজগুলো থাকে। তো আমি কিছু ফেলতে চেয়েও ফেলতে পারি না, যে কোনটা ওর কাজে লেগে যাবে। আমার প্রিয় আপু ভাইয়ারা, আন্টিরা, আঙ্কেলরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, তো তোমাদের বলছি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো, তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো। আর সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে রয়ে গেছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সম্মান। গতকাল চেঞ্জ করেছি আর কি বড় বেডরুমের বিছানাটা, আর আজকে এই রুমের বিছানাটাও চেঞ্জ করলাম। আসলে দেখা যায় বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে, চারোপাশটা অন্ধকার থেকে যায়, মানে বাইরে বেরোতে ভালো লাগে না। ঘরের কাজকর্মগুলো করতে কিন্তু এই সময় বেশ ভালো লাগে। ঘরের কাজ শেষ করতে করতে আমার প্রিয় কিছু আপুদের কমেন্টস পড়ব। আসলে দেখা যায় প্রত্যেকটা আপুই আমার খুব পছন্দের, তারা কিন্তু অনেক ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে আমার ভিডিওটি দেখে এবং সুন্দর একটা কমেন্টস করে। তো এর জন্য আপু তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তোমাদের এই সুন্দর একটি কমেন্টের জন্য কিন্তু আমার আরও একটি নতুন ভিডিও বানাতে আমি উৎসাহিত হই এবং তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করি। তো প্রথমে যে আপুটির নাম নিচ্ছি, সে আপুর আইডি হচ্ছে, মানে সে আপুর চ্যানেলের নাম হচ্ছে মিনারা সিদ্দিকা ব্লগ। আপু কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে। তো আপু লিখেছে, মার্শাল্লাহ আপু, খুব সুন্দর ভিডিও, 3 বোন সকালে নাস্তা খেয়ে নিলে, সুন্দর করে ঘর গুছিয়ে নিলে, আমরা 4 বোন একসাথে হইলে আমার অনেক ভালো লাগে। ব্রাশ সেট দারুণ হয়েছে, ভাগ্নের গিফটগুলো দারুণ হয়েছে, মাংস এবং খিচুড়ি রান্না দারুণ হয়েছে, সবাই মিলে একসাথে খাবার মজাই আলাদা। হ্যাঁ আপু, একদম ঠিক কথা বলেছ। তবে আমরা 3 বোন আর তোমরা হচ্ছে 4 বোন, শুনে খুব ভালো লাগলো। আর বোনেরা একসাথে হলে আসলেই দিনটা অন্যরকম হয়ে যায়। কথায় আছে যে গাঙে গাঙে দেখা হয়, কিন্তু বনে বনে নাকি দেখা হয় না, বিয়ের পরে এতটা দূরে চলে যায়। তো আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা 3 বোন বিয়ের পরেও একসাথে থাকতে পেরেছি। আমাদের 3 বোনের বাসার সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের ডিস্টেন্স। দেখো, সবগুলো কাপড় চোপড় আমি গুছিয়ে নিয়েছি, বুক সেলফটা গুছিয়ে নিলাম অফ ক্যামেরায়, সব তো আসলে দেখানো সম্ভব না।
এরপর ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে এখন যে জিনিসগুলো বের করেছি এগুলো কিন্তু আমি আমার জন্য রান্না করব না, আসলে আমার ভাগ্নে জামাইরা যে আছে মূলত ওদের জন্যই কিন্তু কিছু আইটেম বানাবো। এই কারণে এখানে আমি নিয়েছি ফার্মের মুরগি, এরপর হচ্ছে তেলাপিয়া মাছ, এগুলো আর কি বারবিকিউ করব। যে কোনো জিনিস বারবিকিউ বা তান্দুরি যদি করতে যায়, যদি দেখা যায় 3-4 ঘন্টা ম্যারিনেট করে রাখা যায়, সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই কারণে আমি রান্না করতে আসার আগে ওগুলো আর কি একটু প্রসেস করে ফ্রিজে রেখে দিলাম, পরে আর কি চটপট ভেজে নেওয়া যাবে। আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে ডিম ভুনা। ডিমটা আমার মেয়েরা, আমার হাজবেন্ড খেতে পছন্দ করে, এই কারণে আর কি কোনো টেনশন লাগে না যে ওরা খাবে কি না। তবে ডিম সিদ্ধ করার পরে অনেক সময় কিন্তু ছিলকাটা উঠতে চায় না, তখন জাস্ট আমরা একটুখানি ফাটিয়ে যদি হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে খোসাগুলো উঠে যায়। তো আমি সবগুলো ডিম সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপরে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, এখন ভেজে নিলাম। আর ডিম ভাজার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আমার নতুন আপুরা যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, ডিমটা কিন্তু গাঢ় করে মানে কড়া করে ভাজলে ভালো লাগে না, বেশি কড়া করে ভাজলে হার্ড হয়ে যায়। চিংড়ি মাছটাও কিন্তু একটু কড়া করে ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যায়। তাই এই দুইটা জিনিস ভাজার সময় একটু সতর্কতাভাবে ভাজতে হবে, মানে শ্যাডো ফ্রাই করতে হবে, বেশি কড়কড়া করা যাবে না, আবার সাদা সাদাও থাকলে ভালো লাগবে না। তো দেখো আমার কিন্তু ডাল হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, ভাতটা ছেঁকা দিয়ে দিলাম। আর যেহেতু ডিম ভুনা করছি, পেঁয়াজের পরিমাণ তো একটু বেশিই লাগবে, পেঁয়াজের মধ্যে কিন্তু আমি একটু বেশি করে তেল দিয়েছি। এরপরে যে দেখো ব্রাউন একটা কালার করে নিয়েছি, কারণ যে কোনো ভুনা তরকারির ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণ বেশি লাগে, আর পেঁয়াজটা কিন্তু একটু ব্রাউন কালার করেই ভাজতে হয়, তবেই কিন্তু ভুনাটা খেতে ভালো লাগে। আর ডিম ভুনার মধ্যে আমার কেন যেন মনে হয় ছোট এক টুকরা দারুচিনি যদি দেওয়া যায়, সেটার টেস্টটা ভালো আসে। খিচুড়ির সাথেও আমি যদি আর কি দেখা যায় নর্মাল ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করি, সেক্ষেত্রেও কিন্তু 1 থেকে 2 টুকরা আর কি ছোটো দারচিনি দিয়ে দিই, আমার কাছে ফ্লেভারটা খুব ভালো লাগে। তবে আজকে কিন্তু আমি ডিম ভুনায় দারুচিনি দেইনি, কারণ বক্স আবার বের করতে হবে, মশলা বের করতে হবে, মাঝে মাঝে কিন্তু খুব আলসেমি লাগে। তো এখানে আমি পরিমাণ মতো নিয়েছি আদা রসুন জিরা বাটা, সাথে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচের একটু বেশি মরিচের গুঁড়া। আসলে ডিম ভুনাটা আমার কাছে মনে হয় একটু ঝাল ঝাল হলে খেতেই ভালো লাগে। আর মশলাটা খুব ভালো মতন কিন্তু কষিয়ে নিয়েছি। এখন কষানো মশলার মধ্যে আমি ডিমটা দিয়ে জাস্ট 30 থেকে 40 মিনিটের মতো মশলার মধ্যে ডিমগুলো দিয়ে একটু কষিয়ে নেব, এতে আমার কাছে মনে হয় এই ডিমটা খেতে বেশি ভালো লাগে। অবশ্যই এটা আমার মনে হয়, জানি না কে কীভাবে করে, তবে সবাইকে আমি দেখি যে ভুনা করুক বা তরকারি রান্না করুক, পানি দেওয়ার পরে এরপরে কিন্তু ডিম হোক বা মাছ হোক দিয়ে দেয়। তবে আমি সবসময় এই কাজটাই করি, মানে আগে মশলার মধ্যে মাছ হোক বা ডিম হোক দিয়ে এগুলো দিয়ে 30 থেকে 40 মিনিট একটুখানি কষিয়ে তারপরে পানি দিই। এই যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর বলক ওঠার পরে আমি এখানে 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়েছি। এর আগে অবশ্য আমি কাঁচামরিচ দিইনি, এ কারণে ভাবলাম যে এখন দিয়ে দিই, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু একদম স্ট্রং থেকে যাবে আর তরকারিটাও খেতে ভালো লাগে। আর ছিল 2-3টা করলা, বড় সাইজের একটা আলু দিয়ে তো ভাজি করে নিলাম, এই ভাজিটা খেতেও খুব ভালো লাগে। তো আমার রান্নাবাড়া কিন্তু একদম কমপ্লিট। তো ভাবলাম যে আজকে রান্নাঘরের যে নেতাগুলো ছিল সেগুলো একটু ক্লিন করে নিব, আর এর জন্য আমি গরম পানি বসিয়ে দিয়েছি, আরও দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া সাবান। আমার মাকে দেখতাম ছোটোবেলায় এই তেনাগুলো পরিষ্কার করার জন্য গুঁড়া সাবানের সাথে কাপড় ধোয়ার সোডা দিয়ে দিত, এতে করে আর কি যে ময়লা নেতাগুলো থাকতো খুব সুন্দর পরিষ্কার হতো। তো সেটা আমি ভিজিয়ে রেখে এসেছি, আর গোসল করে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। মাশাল্লাহ ভাজি ডিম ভুনা খুব মজা হয়েছে খেতে। আর সাথে নিয়েছি এই যে কাঁচামরিচ, এই কাঁচামরিচটা অনেক ঝাল, খেতে কিন্তু খুব ভালো লাগছে। আমি এখন আরও একটি আপুর ব্লগ পড়ছি, এই আপুটাও কিন্তু আমার ভিডিও সবসময় দেখে এবং আপুর ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর হয়, চাইলে কিন্তু তোমরা মুনতাহার মম লাইফস্টাইল ব্লগ থেকে ঘুরে আসতে পারো। তা আপু লিখেছে, আপি সকালে 3 বোন মিলে নাস্তা খেয়ে মাশাল্লাহ ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছো, তোমার গিফটগুলো দারুণ লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ সোনাপুনি এত সুন্দর করে কমেন্টস করার জন্য। দুপুরে খাওয়া দাওয়ার পরে ভালো লাগছিল না, শুয়েছিলাম। এরপরে যখন চা খেতে কিচেনে আসি তখন দেখি যে আমি তো দুপুরের দিকে নেতাগুলো ভিজিয়ে রেখেছিলাম, তাই চটপট ওগুলো ধুয়ে নিলাম। এরপরে এই যে দেখো 2টা হাঁস আনিয়েছি, এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে, তো 8:30 বাজে মাত্র আমি 2টা হাঁস আনিয়েছি। আর দুপুরের দিকে তো আমি দেখা যায় মাছ, এরপর হচ্ছে হাঁস মুরগি এগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। তবে আজকে সব আইটেম রান্না করব না, শুধু হাঁসের মাংসই রান্না করব। আমার কাছে মনে হয় খেতে গেলে যদি কম হয় বা তৃপ্তি সহকারে না খাওয়া যায় তো সেই জিনিস খেয়ে কোনো লাভ নেই। তাই ঘরে ছিল একটা হাঁস, আরও আনিয়েছি 2টা হাঁস, তো এখানে আমি 3টা হাঁস খুব সুন্দর মতন ভুনা করেছি। হাঁসের কালারটা যা হয়েছে না, আসলে অনেক ময় মশলা দিয়েছি এখানে, আর খেতেও খুব মজা হয়েছে।
মূলত আজকে হাঁসটা রান্না করেছি সিথি আর রোমিওর উদ্দেশ্যে। সিথি বলেছিল হাঁসের মাংস ভুনা খাবে, আর রোমিওকে বলেছিলাম হাঁসের মাংসের সাথে কি চিতই পিঠা খাবে নাকি ছিটারুটি পিঠা খাবে। তখন ও বলেছিল ছিটারুটি পিঠা খাবে। এই পিঠা আমাদের বিক্রমপুরের খুবই বিখ্যাত পিঠা। এটা দিয়ে গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস মানে যা খাও না কেন একদম জমে যাবে। কিন্তু এটা বানাতে যা অবস্থা হয়, পুরো রান্নাঘর একদম পুরো ভরে যায় ছিটায় ছিটায়। কিচ্ছু করার নেই, মজা খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। এই পিঠা কিন্তু আজকে আমি, আমার বড় বোন, আমার ভাই বউ 3 জন মিলে বানিয়েছি। আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় ধরে করতে হয়। আর এই পিঠাটা আমি যখন বানাচ্ছিলাম আমার শরীরের অবস্থা একদম ভালো ছিল না, প্রচুর ঠান্ডা কাশি ছিল। তিথির শরীরটাও হঠাৎ খারাপ হয়ে গেছে, ওর মাথা ব্যথা করছে। তারপর হচ্ছে আমার দুলা ভাইয়ের হঠাৎ প্রেশার উঠে গেছে। মানে ওদের জন্য রান্না করলাম এত ভালোবেসে, বা ওরাও খেতে চেয়েছিল, খুব আনন্দ উৎসাহ করেই বলেছিল। কিন্তু দেখো যে সিথি মাথায় হাত দিয়ে বসে আছে, ও কিচ্ছু খেতে পারেনি। আমার দুলাভাইও খেতে পারে না। দুলাভাই প্রেশার ওঠার কারণে এসি ছেড়ে ঘুমিয়ে আছে, আর কি ঘুমায় নাই, বলছি যে আপনি শুয়ে থাকেন। আবার আমার ছোট ভাগ্নে সুজানার, ওর হচ্ছে পেটে ব্যথা। মানে কি যে একটা অবস্থা, মানে আমার রান্নাটাই বিফলে গেল। সেদিন তো আমার বড় বোনও খেতে পারে নাই, সিথি খেতে পারে নাই, সুজান খেতে পারে নাই, আমার দুলাভাই খেতে পারে নাই, শুধু এই যে আমার ভাগ্নে জামাই, পরে হচ্ছে আমার ভাই, ভাইগনা, সিথির দেবর, আর কি ওরাই খাচ্ছে। ওদের জন্য কিন্তু আমি সব কিছু তুলে রেখে দিয়েছি, আর বাসায় যাওয়ার সময় দিয়েও দিয়েছি। আমার হাঁস রান্না পিঠা বানাতে বানাতে প্রায় 12:30টার মতো বেজে গিয়েছিল, যেহেতু 8টা 8:30টার দিকে হাঁসে এনেছে। তারপরে এগুলো কাটা, বাছা, ধোয়া, এরপরে রান্না করা, আসলে অনেকটা সময় চলে গেছে। সেই সাথে এই পিঠাগুলো তো দেখা যায় যে চিতই পিঠা না, একসাথে 7টা 8টা হয়ে গেল, চট করে খেয়ে নেওয়া গেল। একটা একটা করে ছিটায় ছিটায় ভাজতে হয়, প্রচুর সময় এমনিই লেগে যায়। এখন আমার আরও প্রিয় একটি আপুর কমেন্টস পড়ছি। আপুর চ্যানেলের নাম হচ্ছে পিঙ্কি মাধু। আপু সবসময় কিন্তু আমার ভিডিও দেখে আর সুন্দর একটা কমেন্টস পড়ে। তো দেখা যায় একদিনে তো সবার আর কি কমেন্টস পড়া সম্ভব না, তাই আমি চিন্তা করেছি ভিডিওর মধ্যে 3টা করে আপুর কমেন্টস পড়বো। এর আগের ভিডিওতে কিন্তু আমি 3টা আপুর কমেন্টস পড়েছিলাম। তো ইনশাল্লাহ সব আপুদের কমেন্টসে একে একে পড়বো। তোমরা কেউ মন খারাপ করো না প্লিজ। আসলে সবসময় তো সবারটা একসাথে পড়া যায় না, তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আর ভিডিও রিলেটেড কোনো কথাই বলা যাবে না। তো আপুটা লিখেছে, আপু আমি খুবই ব্যস্ত, বাবা এসেছে বাসায়, অসুস্থ, তারপরেও তোমার ভিডিও মাঝে মাঝে দেখছি, কিছু মনে করো না। তো কিচ্ছু মনে করিনি আপু, তুমি যে এত ব্যস্ততার মধ্যেও আমার ভিডিও দেখছো, আমাকে সময় দিচ্ছ, অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে। এভাবেই তোমরা সবাই আমার সাথে থেকো, ইনশাল্লাহ আমিও কিন্তু তোমাদের সবার সাথেই আছি। তো সবার খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় 1:45টার মতো বেজে গিয়েছে। তো অনেক মজা করেই সবাই খেয়েছে, আর আপাদের জন্য কিন্তু আমি বাসায় পাঠিয়ে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।